আগের পুরো ভিডিওটা করা হয়েছিল, কিন্তু কি প্রবলেম বোঝা গেল না। মানে ব্যাটারি তো পুরোটাই ছিল, দেখা মানে তাতে কোনো প্রবলেম হয়নি, কিন্তু কেন সাউন্ডটা রেকর্ড হয়নি, যার জন্য ওটাকে ডিলিট করে আবার এটা করতে হলো আর কি। যাই হোক, তো এখানে একটা প্রথম বলার কথা আছে যে একটা টপিকে তো আলোচনা শুরু হয়েছিল। তো আগের যে ভিডিওটা ছিল সেটা অনেক পুরনো ভিডিও, তো তার সাথে যতটা কন্টিনিউইটি রেখে করা যায় ততটা করা হয়েছে। যদি কোনো জায়গা কন্টিনিউইটি ধরা পড়ে যে আরও কিছু জায়গা মিস হয়ে গেছে বা রিডান্ডেন্ট হলে তো কোনো প্রবলেম নেই, যদি মিস হয়ে গিয়ে থাকে বা এর সাথে ও ঠিকঠাক যোগ স্থাপন করা যাচ্ছে না, এরপর কন্টিনিউইটিটা রক্ষা করা যাচ্ছে না, তখন সেগুলো আবার নয় পরে ইনক্লুড করা যাবে। যাই হোক, আমরা স্টার্ট করি। তো এতক্ষণ যেগুলো আলোচনা করেছিলাম যে সিস্টেমগুলো, তাতে চার্জটা কেমন ছিল, তাতে চার্জগুলো একটা এখানে আর একটা এখানে, মানে ডিসক্রিট ধরনের চার্জ ছিল, মানে গুনছিলাম 1 2 3 4 করে, এই ধরনের চার্জ ছিল। এই একটা, এই দুটো, এই তিনটে, এই চারটে, তো এইগুলো হলো ডিসক্রিট চার্জ বা ডিসকন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। কিন্তু আমাদের যেটা হয়, আমাদের যেটা প্র্যাকটিক্যাল পারপাসে যেটা ইউজ করতে হয়, সেটা হলো নিরবিচ্ছিন্ন আধান বন্টন। সেটাই লেখা আছে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আধান নিয়ে কাজ করা বাস্তবসম্মত হয় না এবং আমাদের নিরবিচ্ছিন্ন আধান নিয়ে কাজ করার প্রয়োজন হয়। উদাহরণস্বরূপ, আণুবীক্ষণিক আহিত উপাদানের অবস্থানের সাপেক্ষে কোনো আহিত পরিবাহী পৃষ্ঠে আদান বন্টন উল্লেখ করা বাস্তবিক নয়। তার মানে যেমন আমার কাছে একটা এরকম একটা প্লেট আছে ধরে নিই, তো এই প্লেটটা যদি পুরোপুরিভাবে চার্জ থাকে, তাহলে এটাকে আমি কোন পয়েন্টটা নিয়ে চার্জগুলোকে আলাদা আলাদা করে দেখে তার রেসপেক্টে আমি ক্যালকুলেট করব। তাই পরিবাহী পৃষ্ঠের উপর ক্ষেত্রফলের একটি ক্ষুদ্র অংশ ডেলেস, এগুলো সব কিছু লিখে রাখার দরকার নেই, এগুলো জাস্ট বোঝানোর জন্য, মানে বেসিক্যালি আমি যেগুলো বলি তারই ট্রান্সক্রিপ্ট বলতে পারা যায় আর কি। তো যেগুলো দরকার হবে সেগুলো এখান থেকে নোট করে নিলে ভালো হয়, আর যদি কেউ মনে করে পুরোটা করবে সে করতেই পারে। ডেলেস এটি অত্যন্ত ক্ষুদ্র হলেও বহু সংখ্যক ইলেকট্রন নিয়ে ধারণ করার জন্য যথেষ্ট বড় বিবেচনা করা এবং এই ক্ষুদ্র অংশে ক্ষুদ্র আধান ডেল কিউ উল্লেখ করে যথেষ্ট কার্যকর। এবার এখানে একটা কথা বলি, তাহলে আমি এইটাকে, এই গোটা যে আমার একটা তল আছে, একটা প্লেট আছে, এটা পুরোটাই ইউনিফর্মলি চার্জড। এখন এই ইউনিফর্মলি চার্জের মধ্যে থেকে আমি কি করে ক্যালকুলেট করব, সেই জন্য আমরা একটা কাজ করি, আমরা একটা ছোট্ট এরিয়া ভেঙে নিই এর মধ্যে থেকে, সেটা আমরা আরও পরে ডিটেলসে বলবো। একটা ছোট এরিয়া নিয়ে নিলাম, এই এরিয়াটা খুব ছোট, যে একটা ডেল্টা এস পরিমাণ ধরলাম, তাহলে এর মধ্যে যে পরিমাণ আধান থাকবে ধরে নিই সেটা ডেল কিউ। তাহলে এবার আমরা এই ডেল এস আর ডেল কিউর উপর ক্যালকুলেট করে সেটাকে এবার আমরা কি জানি, ছোট থেকে বড় যদি যেতে হয় আমাদের ইন্টিগ্রেট করতে হয় যোগ করে করে। তো এবার এখানে কয়েকটা কথা বলতে হবে, সেটাই, তাহলে এখানে এমন কোনো একটা প্যারামিটার থাকতে হবে যেই প্যারামিটারটা ইউনিফর্মের মধ্যে। যদি এই ইউনিফর্মলি চার্জ থাকে, তাহলে এটা প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান এর মধ্যে থাকবে সেটা ধরে নিতে পারি সেটা ইউনিফর্ম, সেটাকেই বলা হয়েছে। এবং এই ক্ষুদ্র অংশে ক্ষুদ্র আধান ডেল কিউকে উল্লেখ করা যথেষ্ট। সেক্ষেত্রে আমরা ক্ষেত্রফলের ক্ষুদ্র অংশে তলমাত্রিক ঘনত্ব সিগমাকে নিম্নরূপে প্রকাশ করতে পারি। তাহলে সিগমা ইকুয়াল টু ডেল কিউ বাই ডেল এস। পরিবাহীর উপর বিভিন্ন বিন্দুতে, এই যে ছবিতেও এখানে দেওয়া আছে সুন্দর করে, তো আমার এইটা হলো চার্জ রিজন, এটা একটাই তল কিন্তু, তাহলে এইটুকু তলের মধ্যে যদি ডেল এস হয়, তার মধ্যে যদি আধান ডেল কিউ থাকে, তাহলে আমরা সিগমাটাকে ডিফাইন করছি। পরিবাহীটির উপর বিভিন্ন বিন্দুতে আমরা এমনটা করতে পারি এবং এভাবে আধানের তলমাত্রিক ঘনত্ব সারফেস চার্জ ডেন্সিটি নামক একটি নিরবিচ্ছিন্ন অপেক্ষক সিগমা পেতে পারি। এবার এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা, মাঝে মাঝে এই ধরনের প্রশ্ন আসা উচিত মনে, যে এরূপ সংজ্ঞায়িত আধানের তলমাত্রিক ঘনত্ব, এই ডেল এসটাকে তো আমি আমার ইচ্ছা মতন তো একটা ছোটো অংশে ভেঙে নিলাম, তাহলে আমরা যে প্রথম
ভিডিওতে পড়েছিলাম প্রথম ক্লাসে, যে আধানকে যে কোনোভাবে ভাঙতে পারবো না, যে পরিমাণ আধান থাকবে সেটা কি হতে হবে, ইলেকট্রনের চার্জের পূর্ণগুণিতক হতে হবে, যেটাকে আমরা আধানের কোয়ান্টায়ন বা কোয়ান্টাইজেশন অফ চার্জ বলি। তাহলে আমরা এইভাবে ভেঙে নিলাম, তাতে কোনো প্রবলেম হবে না? না, হবে না। প্রথম কথা, এখানে হচ্ছে কি হচ্ছে না সেটা আমার দেখার আদেও দরকার নেই, কারণ আমরা শেষ পর্যন্ত এর মধ্যে যে চার্জ কতটা আছে সেটা আদেও এই কোয়ান্টাইজেশন অফ চার্জকে ফলো করছে কি না এটা নিয়ে আমরা বিন্দুমাত্র ইন্টারেস্টেড নই আমরা, কারণ এইটা একটা আমাদের টুলস, আমরা এটার থেকে আমরা গোটা বস্তুটার ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করব, চার্জ ডিস্ট্রিবিউশন। এবার সেই গোটা চার্জটা সেইটা এই কোয়ান্টাইজেশন অফ চার্জ ফলো করছে কিনা এটা জরুরি, এবং এটা করবে, এই অ্যাজাম্পশন আমাদের করে নেওয়া হচ্ছে। তাহলে এই সিগমাটা এইটুকু ক্ষেত্রফলের মধ্যে আদেও করলো কি করলো না কিচ্ছু আমাদের যায় আসে না, কারণ এটা হলো আমাদের একটা ইন্টারমিডিয়েট স্টেপ। আমরা আলটিমেটলি যে টোটাল চার্জ দিয়ে যখন ভ্যালুটাকে রিপ্লেস করবো আস্তে আস্তে দেখা যাবে আমরা যখন কাজ করব, তো তখন এটা স্যাটিসফাইড হবে। সিগমা সেই আধানের তলমাত্রিক ঘনত্বকে সূচিত করে যাকে আমরা পরীক্ষা করছি। এই সিগমা ক্ষেত্রফল এক ক্ষুদ্র অংশ ডেলেসের উপর আণুবীক্ষণিক আধান ঘনত্বের সূক্ষ্মভাবে নির্ণীত গড়, যেখানে ডেলেস পূর্বনির্মিত অণুবীক্ষণিক রূপ এবং বৃহৎ পরিবীক্ষণিক রূপ ক্ষুদ্র। এই জায়গাটা একটু বোঝার দরকার, বাংলাটা যদি খুব শক্ত হয়ে গিয়ে থাকে। এটার আলোচনাটার বিষয়বস্তুটা এটাই যে আমরা এই জিনিসটার জন্য একটা ফিল্ড ক্যালকুলেট করতে হবে, ধরে নিই আমাদের এটা একটা কাজ, আমরা করবো এরপরে অনেক ভালো ভালো ক্যালকুলেশন। তাহলে আমাদের এইটা যদি করতে হয় তাহলে আমরা এই গোটাটার তুলনায় আমরা একটা খুব ছোট্ট অংশ কেটে নিলাম, ছোট মানে মেন্টালি ওটাকে কল্পনা করলাম, করে তার উপরে কত আধান আছে সেটা ক্যালকুলেট করছি, আর সে কোন তার কতটা এরিয়া আমি সেটা নিচ্ছি। এই গোটা সারফেসটার তুলনায় এই যে পার্টটা আমরা নিয়েছি বা সিলেক্ট করেছি এটা খুবই ছোট, কিন্তু তার মানে আমাদের যে এক্সপেরিমেন্টাল সেট আপ বা ক্যালকুলেশন যেখানে করছি তার তুলনায় এটা কিন্তু খুব ছোট। এটা হলো ফার্স্ট কন্ডিশন। পরিবীক্ষণিক মানে এক্সপেরিমেন্টাল, যাকে অবজার্ভ করছি আর কি। এবার এখানে কিন্তু কথা, যে পরিমাণই আমরা এরিয়া নিয়ে থাকি বা যত ক্ষুদ্রই নিয়ে থাকি, এটা কিন্তু একটা ইলেকট্রনের তুলনায় বা চার্জ ডিস্ট্রিবিউশনের তুলনায় এটা কিন্তু অনেক বড়। এটা হলো একটা কথা। তার মানে আণুবীক্ষণিক রূপে ইলেকট্রনের সাপেক্ষে এটা অনেক বড়, যে অনেক সংখ্যক ইলেকট্রনের মধ্যে থাকতে পারে, কিন্তু আমরা আমাদের ক্যালকুলেশনে যেটা নিচ্ছি যে গোটা বস্তুটা, তার তুলনায় এটা কিন্তু খুবই ছোট। এই স্কেলিংটা বুঝতে হবে আগে। সবাই ধরে করে নেয়, কিন্তু এই ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা দরকার। নেক্সট, তাহলে এই যে এখানে যে আমি পেলাম আধান ঘনত্ব সিগমা যা পেলাম, তাহলে এই সিগমাটা কি? এখানে টোটাল যে পরিমাণ চার্জ আছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, অবশ্যই মানে যে চার্জটা আছে তারই আমরা অ্যাভারেজ নিচ্ছি, কারণ এটাকে তো আমরা ওয়ান সেট করিনি এখন অবধি। এবার এটাকেই হিসাব করব আমরা, যে সিগমা ইকুয়াল টু ডেল কিউ ডেল এস, যেখানে ডেল এস খুব ছোটো, এভাবে আমরা সেট করব, আস্তে আস্তে যাব। যাই হোক, এই হলো আমাদের এখানে। তাহলে সিগমার একক কী হবে? ডেল কিউ বাই ডেল এস। তাহলে এসআই ইউনিটে কুলম পার মিটার স্কোয়ার। একইভাবে এবার এখানে যেমন বলা হচ্ছে, একইভাবে কোনো একটি তারের রৈখিক আধান ঘনত্ব ল্যামডা, লাইন চার্জ ডেন্সিটি, তার রৈখিক আধান বন্টন, লাইন চার্জ ডিস্ট্রিবিউশন নির্ণয় করা যেতে পারে। যদি গোটাটার ডেল কিউ থাকে, তাহলে এর রেসপেক্টে খুব একটা ছোট একটা সেকশন কেটে নিলাম যেটা হলো ডেল এল। তাহলে তার মধ্যে যদি ডেল কিউ আধান থাকে, তাহলে ল্যামডা হলো ডেল কিউ বাই ডেল এল, রৈখিক আধান বন্টন ঘনত্ব। এবার এইটা যা হলো, কিন্তু আবার একই কথা, এখানেও ওই অ্যাপ্রক্সিমেশনটা কাজ করছে। এটা কিন্তু ইলেকট্রনের জন্য এটি কিন্তু বড়, মানে একটা ইলেকট্রনের তুলনায় মানে অনেক ইলেকট্রন আছে।
যেখানে ডেলের হলো পরিবীক্ষণিক স্কেলে তারের একটি ক্ষুদ্র রৈখিক অংশ বা বহু সংখ্যক আনুবীক্ষণিক আহিত উপাদান ধারণ করে এবং ডেল কিউ হলো ওই ক্ষুদ্র রৈখিক অংশের অন্তর্ভুক্ত আধান। ল্যামডার একক অবশ্যই কুলম্ব পার মিটার হবে। একইভাবে এখানে একটা এরিয়া ছবি আছে, একটা এরিয়া না, একটা ভলিউমের ছবি আছে। ভলিউমের মধ্যে এই একইভাবে আয়তনিক আধান ঘনত্ব কখনো 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 শুধুমাত্র আধান ঘনত্ব বলায় নিম্নরূপে প্রকাশ করা হয়, ডেল কিউ বাই ডেল ভি। এখানে ডেল কিউ হলো বহু সংখ্যক অনুবীক্ষণিক আহিত উপাদানকে ধারণ করে এমন একটি পরিবীক্ষণিকভাবে ক্ষুদ্র আয়তন। একই কথা যে সেকশনটা ছোট পুরো বডিটার তুলনায়, কিন্তু ইলেকট্রনের দিক থেকে দেখলে এইটার ক্ষেত্রটা কিন্তু বড়। যাই হোক, তো আমাদের এখানে ইউনিটটা কী হবে? কুলম্ব পার মিটার কিউব। এবার আমাদের নেক্সট কাজ, যে সকল সংস্থার আধান, আচ্ছা আধান বন্টন, আধানের রৈখিক বন্টনের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র। যে সকল সংস্থার আধান নিরবিচ্ছিন্নভাবে বণ্টিত থাকে ইউনিফর্মলি চার্জ, সেসব ক্ষেত্রে আমাদের সেই বণ্টিত আধানের রৈখিক একমাত্রিক ঘনত্ব নির্ণয় করতে হয়। আগেই বলা হলো, উদাহরণস্বরূপ সুষমভাবে আহিত দণ্ড, ইউনিফর্মলি চার্জ রড, সুষমভাবে আহিত বলা, ইউনিফর্মলি চার্জ রিং ইত্যাদি। তো আমরা একটা একটা করে করি, দেখা যাক কীভাবে হয়। মানে এগুলোকে সাথে সাথে হাতে করে ক্যালকুলেট করলে, এর সাথে পড়ার সাথে বুঝে নিয়ে তাহলে খুব ইজি হবে, কারণ এই ইলেকট্রোডাইনামিক্স বা ইলেকট্রোস্ট্যাটিক্স আছে এখানে। যাই হোক, তো এমন একটা পার্ট যেখানে ক্যালকুলাস তো আছেই, তার সাথে বেসিক অ্যালজেব্রাও আছে, আবার জিওমেট্রিক্যাল কনসেপ্ট আছে, ট্রিগোনোমেট্রিক্যাল কনসেপ্ট, মানে সব একটু আর মানে ইউ মাস্ট বি ভেরি গুড ইন জিওমেট্রি। ক্যালকুলাস তো হতেই হবে, তার সাথে জিওমেট্রিও জানা খুব প্রয়োজন। যাই হোক, তো এই অ্যানালিসিসটা করা যাক। মনে করা যাক সুষমভাবে আহিত আর ব্যাসার্ধের বলয়টি এক্স ওয়াই তলে অবস্থিত এবং বলয়টির অক্ষ জেড অক্ষ বরাবর এইভাবে প্লেস করা হয়েছে। আমরা এই বলয়টির জন্য জেড অক্ষে অবস্থিত একটি বিন্দু পি, এই বিন্দুটা পি তে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করব। পি বিন্দুটির মনে করা যাক বলয়ের ক্ষেত্রে ও থেকে জেড দূরত্বে অবস্থিত। পি বিন্দু থেকে বলয়টির পরিধির দূরত্ব আর, পি বিন্দু থেকে বলয়টির পরিধির দূরত্ব আর, এবং পি বিন্দুটিকে বলয়ের পরিধির সাথে জুড়লে অর্ধ শীর্ষকোণ থিটা উৎপন্ন হয়। এবার এটাকে যদি একটু ভিজুয়ালাইজ করা যায়, তাহলে বেসিক্যালি আমার এইটা যদি বলয়টা থাকে, তাহলে এবার যদি এখান থেকে প্রতিটা এই পেনের মতন যদি প্রতিটা পয়েন্ট জোড়া হয়, তাহলে ইউ গেট আ কোণ। তাহলে এই কোণের মানে এই ধরনের একটা ছবি আর কি পাওয়া যেতে পারে। তাহলে আমরা জানি এই একটা কোণের ক্ষেত্রে এইটা হয় আমাদের সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল বা অর্ধ শীর্ষকোণ, ওটাই বলেছে আর কি। এখন কথা সেটা না, আমরা অতগুলো নিয়ে কাজ করব না আমাদের। আচ্ছা, এখানে বলে দিই আমাদের এগোনোর রাস্তাটা কি হবে, সেটা বলে দেওয়াটা একটু বেটার, কারণ আমরা সেইভাবেই এগোবো আর কি। তো আমরা কি করব, আমরা এত বড়োর জন্য ক্যালকুলেট করব না, আমরা একটা ছোটো অংশকে আগে ভেঙে নিলাম। এই ছোট অংশের জন্য ছোট অংশটা হয়তো ডিএল ধরলাম, তাহলে চার্জ যদি প্রতি এককে ল্যামডা থাকে তাহলে ল্যামডা ডিএল। এবার যাই হোক, এই চার্জ এলিমেন্টটার জন্য আমরা এইখানে আমাদের যে পয়েন্ট অফ ইন্টারেস্ট, ওখানে আমরা যা ইলেকট্রিক ফিল্ডে ক্যালকুলেট করব যা হবে। এবার এইভাবে আমরা আরেকটা ধরতে পারি এরকম এলিমেন্ট, তারপরে আবার আরেকটা ধরতে পারি এরকম এলিমেন্ট করে করে আমরা যদি এবার পুরোপুরিভাবে ঘুরে চলে আসি, মানে আবার এখান অবধি আমরা চলে এলাম, তাহলে আমরা কি পাবো? আমরা পেয়ে যাব গোটাটার জন্য এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা পাবো সেটা যোগ করলেই আমরা গোটাটা পেয়ে যাব। তো এই হলো আমাদের এগোনোর রাস্তা। যাই হোক, দেখা যাক কীভাবে করছি। যেমন এখানে একটা ছোট ক্ষুদ্র অংশ ডিএস ধরেছি,
এবার বলয়টির একটি ক্ষুদ্র অংশ ডিএস নেওয়া হলো, একই কথা ডিএস নেওয়া হলো। এর ফলে নেওয়া হলো যাতে আধানের পরিমাণ ডিকিউ, অংশটা ছোট আধানটাও ছোট হবে। এর ফলে পি বিন্দুতে অতি ক্ষুদ্র তড়িৎ ক্ষেত্র ডি উৎপন্ন হয়। এই ভ্যালুগুলোকে আমাদের বার করতে হবে। তাহলে এবার কি বলেছে, যদি আমি আরেকবার ছবিটা আঁকি, কারণ ছবিটা আগের পাতায় চলে গেছে। তাহলে আমি একটা ছোট্ট এলিমেন্ট নিয়েছি ডিএস। তাহলে এর জন্য আধান কত হলো, ডিকিউ ইজ ইকুয়াল টু ল্যামডা ডিএস, যা এলো। এবার আমায় এখানে কি করতে হবে, একটা পয়েন্ট, এর অ্যাক্সিস থেকে একটা পয়েন্ট নিয়েছি, যা ছবিটাই ছিল আমি আরেকবার ওই ছবিটাই আরেকবার আঁকছি, আর কিছু করছি না। এটা হলো আমার জেড অ্যাক্সিস, এখানে একটা পয়েন্ট আছে পি, যেটা জেড ডিস্টেন্সে। আমার এখান থেকে একটা হবে, এইটা হলো আমার এর রেডিয়াসটা আর, এইটা হলো আমার আর ডিস্টেন্স এইটা। এবার আমার এর জন্য আমার একটা ছোট ইলেকট্রিক ফিল্ড হবে ডি, এইটুকু অবধি বলা হয়েছে। এবার যখন আমরা ইলেকট্রিক ফিল্ড দেখি, আমরা কিভাবে দেখি, এটা কী ধরনের চার্জ, এটা পজিটিভলি চার্জড, এটাই দেওয়া আছে। তো যাক, আমার প্লাসগুলো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড নয়, কিন্তু এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, ওটা আমার আঁকার ভুল। যাক, তো মানে প্রশ্ন উঠতেই পারে যে এটা একই সংখ্যক হলো না, তাহলে ওটা কিছু না, এটা জাস্ট একটা রিপ্রেজেন্টেশন, আর কিছু না। তো এবার এর জন্য এটা কি, এটা পজিটিভলি চার্জড, যেখানে আমি মাপবো সেখানেও আমায় কি ধরতে হয়, একটা ইউনিট পজিটিভ চার্জ। তার মানে কি হবে, তাহলে এখানে যদি ইউনিট পজিটিভ চার্জ কি, সে কী করবে, রিপেল করবে। তাহলে এটা হলো আমার ডি, এটাই বলেছে। অর্ধশীর্ষ কোণ থিটা দিয়ে দিয়েছে, ব্যাস এইটুকু বলা হয়েছে, আমি সেইটুকু আবার পুনরায় এঁকে দিলাম। তাহলে এবার ডির ভ্যালুটা বার করতে হবে, এটাই ডির ভ্যালুটা দেওয়া আছে। কিভাবে আসছে, 1/4πε0, এটা তো কনস্ট্যান্ট। চার্জ কত, চার্জ হলো ডিকিউ মানে কত পেয়েছিলাম, ল্যামডা ডিএস, আর ডিস্টেন্সটা কত এখানের, আর স্কোয়ার, এটাই করেছি, আর কিছুই নেই। তাহলে এই আর স্কোয়ারটাকে কী দিয়ে রিপ্লেস করে দেওয়া যায়, এবার এইটার সাথে এইটা তো আমার মানে এইটা তো আমার 90 ডিগ্রি। তাহলে পিথাগোরাসের থিওরাম থেকে আমরা কি লিখতে পারি, পিথাগোরাসের থিওরাম থেকে আমরা এটা লিখতে পারি যে 1/4πε0 ইন্টু ল্যামডা ডিএস বাই আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটাই লেখার দরকার নেই, একবার তো লিখে দিলাম। যাক, এটা যায়, এবার আর স্কোয়ারের জায়গায় এটা বসে গেল। এই ক্ষুদ্র এবার এখানে একটা মজার ব্যাপার আছে, এই ক্ষুদ্র ডিএসগুলিকে যদি আমরা যোগ করতে থাকি, আমরা পুরো বলয়টি পাবো, এবং একইভাবে ডিইগুলি যোগ হতে হতে মোট ই উৎপন্ন হয়। এটা তো আমরা আগেই বলেছি, কিন্তু এবার এখানে যে মজার ব্যাপারটা হবে সেটা হলো এটা। আমরা এখান থেকে যে ডিইটা নিলাম, আগে একটু বুঝিয়ে নিই, তারপর এই ছবিটা থেকে দেখিয়ে দেবো। আমরা যে ডিইটা নিলাম, তাহলে এইটা থিটা হলে এটাও থিটা হবে, তাহলে এটাকে দুটো কম্পোনেন্টে ভাঙা যায়। এইটা হবে আমার ডিই, এখান থেকে যদি আমরা এটাকে ডিসলভ করি, তাহলে এটা হবে আমার ডিই সাইন থিটা, আর এটা হবে আমার ডিই কস থিটা, ভালো করে লেখা আছে নোটে। এবার একই কথা, যদি আমি এর ঠিক ডায়ামেট্রিক্যালি অপোজিট আমি যদি আরেকটা সেগমেন্ট নিই, তাহলে এটা পাবো ঠিক তার অপোজিট, এবং এটাকে রিজলভ করলে আমি এখানে একটা কম্পোনেন্ট পাবো, এবং আমি এদিকে একটা কম্পোনেন্ট পাবো। এদিকেও আসবে আমার ডিই সাইন থিটা, আর এদিকে আসবে আরেকটা ডিই কস থিটা, এটা তাহলে দুটো হয়ে যাবে, আর ডিই সাইন থিটাগুলো কেটে যাবে। এটাই হলো আমার, তার মানে ডিই কস থিটাটাই আমার দরকারি। এই ছবিটাকে আরও ভালো করে এখানে আঁকা, তার মানে কি হচ্ছে, ডিইগুলিকে উপাংশে ভাগ করলে আমরা দেখব যে ব্যাসার্ধের উভয় দিকে অবস্থিত ডিএস এর জন্য যে ডিই উৎপন্ন করে তাদের উপাংশে ভাগ করলে ডিই সাইন থিটা একে অপরের সমান এবং বিপরীত হয়, কিন্তু ডিই কস থিটাগুলি পরস্পরের সাথে যোগ হয়ে যায়। সুতরাং সমগ্র বলয়টির জন্য মোট তড়িৎ ক্ষেত্র এইটা।
এবার এখানে একটা কথা, কারণ মনেই হতে পারে যে ডি কস থিটা তো এইটুকু, তাহলে লেন্থটা ডবল। আমি একটার উপর একটা এখানে সুপারপোজ করে দেখিয়েছি, ডি কস থিটা প্লাস ডি কস থিটা। অ্যাকচুয়ালি এর লেন্থটা কিন্তু বেড়ে গেছে, টুয়াইস হয়ে গেছে। না হঠাৎ করে মনে হতে পারে যে ভেক্টরের তো নিয়ম এখানে ফলো হলো না, না ওরকম আমি বলছি না। মানে যদি আমার কাছে এখানে দুটো আলাদা রঙ থাকতো তাহলে দেখানো যেত যে একটা আরেকটার উপর সুপারপোজড হয়েছে আর কি, একটা আরেকটার উপর পড়ে আছে। মানে যদি ওটাকে একটা ভেক্টর হিসেবে লিখতে চাই তাহলে তখন এর লেন্থটা বেড়ে যাবে। যাই হোক, তো অসুবিধা নেই, ওই বলে দিলাম। সুতরাং সমগ্র বলয়টির জন্য মোট তড়িৎ ক্ষেত্র কী হবে, 2D cos থিটা। এইটার উপর ইন্টিগ্রেট করলে আমি পেয়ে যাব গোটাটা, আমার আর এগুলোর দরকার নেই কারণ এগুলো কেটে যাচ্ছে। কিন্তু এই ব্যাপারটা করতে গিয়ে আমরা আরেকটা বড় ব্যাপার করে ফেলেছি, সেটা হলো যে আচ্ছা প্রথমে আগে বসাই 2, যেটা আগে পেয়েছিলাম, নিচেটা যদি দেখলে একটু সুবিধে হয় তাই জন্য, যেটা 2 ডির মান এটা। এবার কস থিটার মান এটা থিটা, তার মানে এটা বেস, আর এটা হলো হাইপোটেনিউস, আর এর তো রুট আন্ডার আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। কস থিটার ভ্যালুটা বসালাম। এবার আমি যখন এইটা নিয়েছি, আমি যখন একটা নিয়েছি, এইটা নিয়েছি, তার অপোজিট দিকে আমি আরেকটা নিয়েছি। যখন আমি এইটা নিয়েছি, সাপোজ এই সাদাটা, তখন আমি এইটা নিয়েছি। যখন আমি এইটা নিয়েছি তখন আমি এইটাও নিয়েছি, তবেই তো দুটো করে পেয়েছি। তাহলে আমার কিন্তু আমি হাফ গেলেই পুরো রিংটা কভার্ড হয়ে যাবে। তাহলে এই যে অর্থাৎ সমাকলের সীমা অর্ধেক বলয়ের জন্য নেওয়াই যথেষ্ট। অর্ধেক নিলেই হবে, অর্ধেকটা নিলে অন্য অর্ধেকের কন্ট্রিবিউশন তো চলেই আসবে, তার জন্য D2 করাই আছে আমাদের। আচ্ছা এবার আর কিছু করিনি, এবার সিম্পল ডিএস এস হয়, তাহলে পাই আর মাইনাস 0 বসে গেল। এগুলো হাতে করে না করলে হবে না, মানে দেখতে দেখতে একটু হাতে করে করলে প্র্যাকটিস হবে, নাহলে এগুলো মানে একদম রপ্ত হবে না। যাই হোক, এই ভ্যালুগুলো নিলাম, নিয়ে আমি এখানে একটা সোজা একটা ম্যাথামেটিক্যাল ম্যানিপুলেশন করছে, কিছুই না। 2 পাই আরকে একসাথে রাখছি আর ল্যামডা জেডকে, 2 পাই আর তো গোটা লেন্থটা হয়, গোটা লেন্থ বলা ভুল, গোটা সার্কামফারেন্সটা পরিধিটা, তার সাথে ল্যামডা গুণ করলাম, তাহলে টোটাল চার্জ পেয়ে যাবো। তাহলে কিউ ইকুয়াল টু 2 পাই আর ল্যামডা, ওটাই বসিয়ে। কেন বসালাম, কারণ আমরা আগেই বলেছিলাম ওই ল্যামডাটাকে তো আমরা ধরলাম, তাতে তো কোয়ান্টাইজেশন মেনটেন হতে পারে না হতে পারে যে কথাটা, কিন্তু এবার তো আমরা টোটাল চার্জটাতেই ফিরে চলে এলাম। যাই হোক, তাহলে এখান থেকে দেখা গেল যে পুরো ক্যালকুলেশনটা, এবার এটা তো ম্যাগনিচিউড এলো, ডিরেকশন কি অ্যালং জেড অ্যাক্সিস, অ্যালং জেড ডিরেকশন, তা কি ক্যাপ। এবার যদি পি যখন জেড অক্ষের উপর কিন্তু বলয়ের কেন্দ্র থেকে অনেক দূরে অবস্থিত, তার মানে জেড ভেরি ভেরি গ্রেটার দ্যান আর, তাহলে আর বাই জেড ভেরি ভেরি লেস দ্যান 1। তাহলে আর বাই জেড যদি ভেরি ভেরি লেস দ্যান 1 হয়, তাহলে আমি যদি এখান থেকে জেড স্কোয়ার বার করে নিই, তাহলে জেড কিউব পড়ে থাকবে, আর এখানে আর বাই জেড ভেরি ভেরি লেস দ্যান 1, তাহলে এই 1টা কন্ট্রিবিউট করবে, এটা হাতে করে করলেই হয়ে যাবে, অসুবিধা যদি না বোঝা যায় একবার করেই দিই। কিউ জেড বাই 4, আচ্ছা আমি এটা লিখছি, কনস্ট্যান্ট টার্ম নিয়ে তো আমার কোনো বক্তব্য নেই, কনস্ট্যান্ট টার্মটা সবাই করতে পারবে। এবার আমি কি করছি, আমি এখান থেকে একটা জেড স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি এই ব্র্যাকেটটা থেকে, তাহলে জেড স্কোয়ার আর 3/2ও পড়বে, আর এখান থেকে কি হলো আর স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস 1, তাহলে এটা ভেরি ভেরি লেস দ্যান 1, আর বাই জেড ভেরি ভেরি লেস দ্যান 1, তাহলে এই পার্টটা 1-এর খুবই ছোট, তাহলে কন্ট্রিবিউটিং ফ্যাক্টরটা 1, তাহলে কিউ জেড বাই জেড টু দি পাওয়ার অফ জেড কিউব, তার মানে জেড স্কোয়ার হিসেবে পড়বে। কনস্ট্যান্ট টার্মটা আমি লিখলাম না, এটা কে যদি কারো মনে হয় কে ঢুকিল। তো সেখান থেকে যেটা পাচ্ছি ডিপেন্ডেন্সিটা এটা। এবার কয়েকটা আলোচনা আছে। এই ক্ষেত্রে বলয়টি ধনাত্মক আধানে আহিত ধরা হয়েছে এবং এর ফলে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ ধনাত্মক জেড অক্ষ বরাবর হয়েছে। যদি বলয়টিকে ঋণাত্মক আধানে আহিত করা হতো তবে তড়িৎ ক্ষেত্রের মান একই থাকতো, কিন্তু অভিমুখ ঋণাত্মক জেড অক্ষ বরাবর হতো। কেন? কারণ এই
আমার তখন এই ডিরেকশানটা এই নিচের দিকে যেত, আবার আমি রিসলভ করতাম, ডি সাইন থেকে কেটে যেত, কিন্তু 2D cos থিটাটা অ্যালং নেগেটিভ জেড ডিরেকশানে হতো। এই কথাটাই বলেছে। এই আলোচনায় যে সমাকলটা আমরা করেছি সেটি ডিএস এর সাপেক্ষে করেছি। এই একই উত্তর পাওয়া যেত যদি আমরা কোণ ধরে মানে কস থিটাটা রেখে সাপেক্ষে সমাকল করা হতো এবং 0 থেকে 180 ডিগ্রি যদি সীমা ধরা হতো, করে দেখা যেতে পারে একই আসবে। এবার এখানে আমরা যেটা বার করতে চাইছি, একটু এক্সটেন্সিভ ট্রিটমেন্টই করেছি হাতে করে, যে এই যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হলো, এই যে আমাদের ইলেকট্রিক ফিল্ডটা যে তৈরি হলো সেটাই অ্যাক্সিসের কোনখানে কীরকম, এই জেড অক্ষ বরাবর তো আছে এই ডিরেকশন, কিন্তু জেড অক্ষ বরাবর কোন দিকটা কীরকম হচ্ছে এটা একটু দেখতে চাইছি। কোথাও কি এর মান ম্যাক্সিমাম হচ্ছে, মানে চরম, এই জায়গাগুলো আমরা একটু দেখতে চাইছি। তো আমরা মূল এক্সপ্রেশনটা এটা পেয়েছিলাম ইলেকট্রিক ফিল্ডের, ম্যাগনিটিউড নিয়ে কাজ, আমরা ম্যাগনিটিউড নিয়ে কোথায় ম্যাক্সিমাম কোথায় মিনিমাম দেখছি। তাহলে এই বাকিগুলোকে আমি কনস্ট্যান্ট ধরে নিলাম, নিয়ে এটা সি ধরে নিলাম। চরম ও অবমানের জন্য আমরা জানি প্রথম ডেরিভেটিভ 0 হয়ে যায়, ডেরিভেটিভ 0 সেট করলাম হাতে করে, এগুলো হাতে করে নিজে করে এর সাথে মিলিয়ে নিলে আন্ডারস্ট্যান্ডিংটা আরও ভালো হবে। তারপরে এটা করে যেটা পাচ্ছি জেড প্লাস মাইনাস r/√2। তাহলে এই দুটো পয়েন্টে ম্যাক্সিমাম মিনিমাম হতে পারে। এবার কোন পয়েন্টে কে আমি এখনও জানি না, দেখছি। এর জন্য কি করতে হয়, আবার ডবল ডেরিভেটিভ করলাম। ডবল ডেরিভেটিভ করে যে ভ্যালুটা এলো, আমি প্রথমে কি করছি, এই ডবল ডেরিভেটিভ করে আমি এই ভ্যালুটা পেলাম। এবার এখানে একটা বুদ্ধিমানের কাজ করছি, আমার আলটিমেটলি কি দরকার, আমার মান নিয়ে দরকার নেই, আমার সাইনটা নিয়ে দরকার, পজিটিভ নেগেটিভ, তাই তো। তো এখানে একটা কাজ করছি, আমি যদি এই দুটো রাশিমালার যদি এলসিএম নিই, তাহলে এটাও 7/2 হয়ে যায়, এটাও 7/2 হয়, তার মানে এরকম একটা ফ্যাক্টর উপরে গুণ হয়, তাই তো, যেটা হবে উপরে। কিন্তু আসল কথা হলো ডিনোমিনেটরটা এইটা থাকে। এখন এইগুলো তো সবকটা জিনিসেরই স্কোয়ার, তার মানে দিস হ্যাজ টু বি সাম পজিটিভ কোয়ান্টিটি। তাহলে আমরাকে আর এটাকে লেখারই দরকার নেই, কারণ এ আর সাইনে কোনো কন্ট্রিবিউটই করবে না, উপরের সাইনটা যা হবে তাই হবে। কারণ আমরা এটা জানি উপরেরটা যদি প্লাস হয় প্লাস হবে, কারণ প্লাসে প্লাস প্লাসই তো হবে, আর যদি উপরেরটা নেগেটিভ হয় তাহলে নেগেটিভ হবে। তাহলে এটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমাদের এক্সপ্রেশন ইজি হয়ে গেল। ক্যালকুলেশনগুলো এইভাবে করানো শেখানো আর কি, যে সব সময় সব এই ভ্যালু নিয়ে আমাদের এগোতে হবে এমন নয়। তাহলে ইকুয়েশনটা ছোট হয়ে গেল। এটাকে এবার করছি, করতে গিয়ে আমাদের যে কাজটা করতে হবে, এবার আমরা কি করলাম, তাহলে আলটিমেটলি এটাকে ছোট করে এই জিনিসটা আসে। এবার আমাকে একবার প্লাস r/2 বসালাম, বসিয়ে নেগেটিভ এলো, নেগেটিভ মানে চরম, আর এই মাইনাস r ডিভাইডেড বাই √2 বসিয়ে পেলাম পজিটিভ, তার মানে কি পাচ্ছি, তার মানে অবম। এবার এইখানে কয়েকটা কথা বলতে হবে, গ্রাফটা এরকম এলো কী করে। গ্রাফটা প্রথম যে জিনিসটা আমাদের বুঝতে হবে, তো আমি করে দেখিয়ে দেবো গ্রাফটা, কিন্তু তার আগে আমরা অ্যানালিটিক্যালি কী করে পাই গ্রাফগুলো আর কি। কারণ এই গ্রাফ আঁকা, আস্তে আস্তে গ্রাফের উপর একটা দক্ষতা অর্জন করা, যে দেখে ডিপেন্ডেন্সি বোঝা, এটা একটা বিশাল ব্যাপার। মানে যতটা হয়ে যাবে তাহলে কি হবে, তাহলে অনেক কিছু আনসার খুব ইজিলি প্রেডিক্ট করা যাবে। যাই হোক, আমাদের মূল কথাটা কি, মূল কথাটা যেটা হচ্ছে সেটা দেখা যাচ্ছে এখান থেকে। আচ্ছা, যখন আমাদের এটা তো আমাদের ইলেকট্রিক ইন্টেন্সিটি, আর এটা আমাদের জেড, আমরা দেখছি আমাদের মূল এক্সপ্রেশনটা কি ছিল, আমাদের মূল এক্সপ্রেশনটা ছিল এইটা। তাহলে যদি আমার জেড 0 হয়ে যায়, গোটাটা 0, ব্যাস, দ্যাটস ইট। তাহলে আমরা দেখলাম এখানে, তার মানে আমরা কি দেখছি, এখানটা যেটা 0 থেকে শুরু হচ্ছে, তারপর একটা সার্টেন ভ্যালুতে এসে যেটা হচ্ছে প্লাস r/√2, এখানে এসে কি হচ্ছে, এখানে এসেও এটা ম্যাক্সিমাম ভ্যালু অ্যাটেইন করছে, মানে তারপরে আবারও কমে যাবে। আর এইখানে এসে কি হচ্ছে,
এখানে এসে একটা মিনিমা ভ্যালু অ্যাটেন্ড করছি, যেটা হচ্ছে -r/√2, ঠিক আছে। আচ্ছা, এবার লার্জ ডিস্টেন্সে যখন জেড অনেক দূর হবে তখন ইলেকট্রিক ফিল্ড কেমন হবে দেখাই হয়েছে, কিছুক্ষণ আগেই দেখিয়েছিলাম, z² হিসেবে পড়বে। তাহলে এখান থেকে এটা z² হিসেবে পড়বে, এখান থেকে এটা কেমন করে পড়বে, স্কোয়ার হিসেবে পড়বে। পেলাম? হলো। এবার তাহলে একটা কথা বলতে হয়, তাহলে এখান থেকে এটা বেড়েছে, তাই তো? প্রথম কথা, এখান থেকে এর যে বাড়াটা, এই বাড়াটা তাহলে কেমন হওয়া উচিত? এই বাড়াটা আমাকে যদি মানে এক কথায় যদি বলতে হয়, তাহলে তো বলাই যেতে পারে এরকম একটা স্ট্রেট লাইন হওয়া উচিত ছিল, হতেই পারতো, এরকম একটা স্ট্রেট লাইন হতে পারতো। যদি আমার স্ট্রেট লাইন হতো, মানে এখানে যদি আমার পয়েন্টেড একটা এন্ড হতো, এইখানে এরকম যদি হতো, এটা কি পসিবল? না, এটা হতে পারতো না। তার কারণ এইখানে যদি এটা এরকম হয়ে যেত, তাহলে এখানে এই ফাংশনটার ডেরিভেটিভটা এক্সিস্ট করতো না, মানে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হতো না। কিন্তু আমরা দেখেছি ফাংশনটা ডিফারেন্সিয়েবল, এই পয়েন্টে করেও হতেছি, ম্যাক্সিমাম মিনিমা আছে, পেলাম। তাহলে এটা কেমন হতে হবে? এটা একটা কন্টিনিউয়াস কার্ভ হতে হবে, তার মানে এর সাথে মিলেছে। তারপর আবার কীরকম হতে হবে? এর সাথে এরকম একটা মানে একটা ইউনিফর্ম কার্ভেচার থাকবে, তাতে মিলে যাবে, তবেই এটা সম্ভব। এবার হ্যাঁ, পুরো এক্স্যাক্ট ডিপেন্ডেন্সি তো পাওয়া যাবে না এভাবে, কিন্তু এই যে আইডিয়াটা, এগুলো অনেক ক্ষেত্রে আমাদের একটু হেল্প করে। যাই হোক, আমি তারপরে এই গ্রাফটাকে প্লট করে আরও আলোচনা করে দিয়েছি, হয়তো সেটা ভিডিওর শেষ প্রান্তে থাকবে, সেখান থেকে আরও ডিটেইলড আলোচনাটা আমরা পাবো। আচ্ছা যাক, এবার একটা প্রবলেম করা যাক। একটি প্লাস্টিকের দণ্ড -q আধান দ্বারা আহিত, এই বক্র দণ্ডটি চিত্রের মতন রাখা হলো যাতে দণ্ডটির দুই প্রান্ত এক্স অক্ষের সাথে, এই ছবিটা দেওয়া আছে মানে কোশ্চেনে, এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই মূল বিন্দুতে দণ্ডটির জন্য উৎপন্ন তড়িৎ ক্ষেত্র নির্ণয় করো। আমরা এর একটা ছোট ছবি এঁকে নিয়েছি এখানে, কারণ আমাদের কি করতে হবে, আবার একটা ছোট্ট ডিফারেন্সিয়াল লেন্থ ধরতে হবে। এই দণ্ডটির একটি খুব অংশ ডিএস নেওয়া হলো যা এক্স অক্ষের সাথে থিটা কোণ করে। এই ক্ষুদ্র আহিত অংশে আধানের পরিমাণ ধরা যাক ডিকিউ, যেহেতু দণ্ডটি অভিন্নভাবে আহিত, ডিকিউ ইকুয়াল টু ল্যামডা ডিএস। গোটা চার্জটা যদি কিউ হয় তাহলে এস লেন্থের জন্য, তাহলে যদি আমি ল্যামডা ধরি তাহলে ডিকিউ হলো ল্যামডা ডিএস, যেখানে ল্যামডা হলো রৈখিক আধান বন্টনের ঘনত্ব। এই ক্ষুদ্র আধানের জন্য যে তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হয় তা হলো কিছুই না, আমাদের এই পয়েন্টে ক্যালকুলেট করতে হবে। এটা কি বলেছে? ঋণাত্মক আধানে আহিত। তার মানে আমি যদি এখানে ফিল্ডটা এখানে আমি যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে এখানে আমাকে কি রাখতে হবে? একটা ইউনিট পজিটিভ চার্জ, এটা নেগেটিভ, তাহলে এ এর দিকে যাবে, ডিরেকশনটা ফিক্স হলো। এবার কি করতে হবে? 1/4πε0 ইন্টু ল্যামডা ডিএস। দেখা যাক, তাহলে এটা হলো আমার ল্যামডা ডিএস, তাহলে ফরম্যাট তো একই, আলাদা কিছু নেই। এইটা হলো কনস্ট্যান্ট ইন্টু ল্যামডা ইন্টু ডিএস, এটা হলো চার্জ বাই ডিস্টেন্স, আর এখানে আমি এর ডিরেকশনটা দিয়ে দিলাম। অর্থাৎ সকল ডিএসের থেকে অনেকগুলি ডিই পাওয়া যাবে, পরিষ্কার। তাহলে একইভাবে এখানে কী আসবে, আমি আর এই ইয়েটা দাও আর হালকা করে, তাহলে এখান থেকে যে এলিমেন্টটা ধরবো সেটা যেমন হবে একই অ্যাঙ্গেলে, এই এলিমেন্টটা ধরলেও এরকমই হবে। এই ছবিটাই এখানে আঁকা হয়েছে। তাহলে এদের এবার কি হবে, একেও আমি ভেক্টরে রিজলভ করতে পারবো, আবার একেও আমি ভেক্টরে রিজলভ করতে পারবো। তাহলে একইভাবে তাহলে এইগুলো সাইন কম্পোনেন্টগুলো ক্যান্সেল হয়ে যাবে, আর কস কম্পোনেন্টটা অ্যাড আপ হয়ে যাবে, একই কথা। এই চিত্রের মতো দুটি এই ডিগুলোকে উপাংশে বিভাজন করলে পাশের চিত্রের মতন দুটি উপাংশ পাই। এবার আর একটি যে ডিএস একই কোণ থিটা করবে যা চতুর্থ পাদে অবস্থিত, তার উপাংশগুলিকে দেখলে দেখা যাবে ডি সাইন থিটা আগেরটির সাথে সমান এবং বিপরীত, আর ডি কস থিটা উপাংশগুলি আগের ডি কস থিটার সাথে সমান ও একই অভিমুখে। তাহলে এই দণ্ডটির জন্য মোট তড়িৎ ক্ষেত্র কত হবে? একইভাবে ই
আগের মতনই ডিই কস থিটা। এবার কতটা কমবে, আমি তো হাফ নেব, তাহলে 30 ডিগ্রি 30 ডিগ্রি, তার মানে এটা ছিল এই দিকেও 30 ডিগ্রি করে, আবার এই দিকেও 30 ডিগ্রি, আমি তাহলে যে কোনো একটা 30 ডিগ্রি নেব। তাহলে 0 থেকে 30 ডিগ্রি কিছুই না, এর ইন্টিগ্রেট করেছি, এস ইকুয়াল টু আর থিটা, এটা সাবস্টিটিউশন করেছি, করে ক্যালকুলেশন করলে আমার এইটিই আসবে। এবার আবার একই কথা, ল্যামডা এটা তো আমাদের ধরা, আধান বাই দৈর্ঘ্য, আধান হলো এটা, আর দৈর্ঘ্য এস ইকুয়াল টু আর থিটা, আর ইন্টু থিটা রেডিয়ানে নিয়ে করে আমি কিউ দিয়ে রিপ্লেস ল্যামডার ভ্যালু বার করেছি, করে এখানে ল্যামডার ভ্যালুটা বসিয়ে কিউ এর রেসপেক্টে পেয়েছি। তার কারণ আমার দরকার কিউ এর রেসপেক্টে, কারণ এখানে কিউটা দেওয়া আছে, ল্যামডাটা আমাদের ধরা। এবার এটা আরেকটু ক্রিটিক্যাল কেস, এখানে বোঝা যাবে যে রেজাল্টসগুলো মনে রাখলে কী সুবিধেটা হয়। একটি সুষমভাবে আহিত চাকতির তড়িৎক্ষেত্র নির্ণয়, এই পুরো গোটা চাকতিটার ক্ষেত্রফল, এই চাকতিটার জন্য পি পয়েন্টে আমার ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে হবে। আচ্ছা, আগে বোঝা যাক আস্তে আস্তে। মনে করা যাক একটি আর ব্যাসার্ধের পাতলা চাকতি সুষমভাবে ধনাত্মক আধানে আহিত করা হয়েছে। মনে করা যাক চাকতিটি XY তলে অবস্থান করে এবং জেড অক্ষটি চাকতিটির কেন্দ্র দিয়ে লম্বভাবে আছে। আমরা এই চাকতিটির জন্য জেড অক্ষ বরাবর এল দূরত্বে পি বিন্দুতে তড়িৎক্ষেত্র নির্ণয় হবে, তড়িৎক্ষেত্র নির্ণয় করতে হবে, হতো এটা করতে, এটা লেখা ছিল না, পরে অ্যাড করলাম। আমরা চাকতিটির মধ্যে এবার এখানে আগে বুঝিয়ে দিই জিনিসটা কি করতে হবে। আমার কাছে এই গোটা চাকতিটা আছে, এই গোটা চাকতিটা আছে। এখন এই চাকতিটাকে চিন্তা করতে পারি যেন এই চাকতিটা এরকম ছোট ছোট কনসেন্ট্রিক রিংসে কেটে নিতে পারি, এরকম একটা, এরকম একটা, এরকম একটা, এইরকম এরকম এরকম করে করে। তার মানে কীরকম দেখতে হবে, এইরকম বিভিন্ন রিংগুলো যদি আমি জড়ো করি, আমি গোটা চাকতিটাকে পেয়ে যাবো, রাফলি একটা বলা। তাহলে এই একটা রিংয়ের জন্য যা হয়েছে সেইটাকে যদি বার করে পুরো এইটার উপরে যদি আমি ইন্টিগ্রেট করে দিই তাহলেই পেয়ে যাবো, সেটাই করেছি। কিন্তু এখানেই একটা মজার ব্যাপার, আমরা চাকতিটির মধ্যে চাকতিটির কেন্দ্র থেকে আর দূরত্বে খুব সরু একটি চক্র রিং কল্পনা করি যার বেদ dr। এই চক্রটি এতই ক্ষুদ্র যে তার থেকে তড়িৎক্ষেত্র সৃষ্টি হয়, তা হলো ডি, একই এখানেই হবে। এবার এখানে দেখাইনি, পরে দেখাবো। তার কারণ হলো এবার আমরা দুটো রাস্তা, প্রথমে রিংটা ক্যালকুলেট করো, রিংয়ের জন্য কত হচ্ছে, তারপর সেটাকে আবার ইন্টিগ্রেট করে, আবার অনেকে যেটা করে একই সাথে দুটো ইন্টিগ্রেট। আমরা এত জটিল ক্যালকুলেশনে যাচ্ছি না, কারণ প্রথম এগুলো করছি, একটু ইজি দিয়ে করলে সুবিধে হবে। আমরা করছি কি, আমরা আগে নির্ণয় করেছিলাম যে একটি সুষমভাবে আহিত বলয় বা চক্র ইউনিফর্মলি চার্জিংয়ের জন্য তড়িৎক্ষেত্রের মান হয়, এটা আমরা করেছিলাম কিছুক্ষণ আগে। শুধু এখানে কি করেছি, এখানে এই যে দূরত্বটা জেড ছিল এটা এল দিয়ে রিপ্লেসড হয়েছে, আর এই রেডিয়াসটা আর ছিল, এখানে তো আর নিতে পারবো না, এটা তো গোটাটার জন্য, আমি ছোটো রিংটার জন্য বার করছি, তাহলে এটা আর। এই দুটো জিনিস দিয়ে শুধু রিপ্লেসমেন্ট, আর কিচ্ছু করিনি, করে এই এক্সপ্রেশনটা আমরা অলরেডি আগে পেয়েছিলাম, কিন্তু এইটা আমরা পেয়েছিলাম। তাহলে এবার এখানে কে চেঞ্জ হচ্ছে, প্রথম কথা কে চেঞ্জ হচ্ছে, এই ইলেকট্রিক ফিল্ডটা চেঞ্জ হচ্ছে, কারণ রিংটার জন্য যে জিনিসটা তৈরি হয় সেটা খুব ক্ষুদ্র, কারণ এটা খুব ক্ষুদ্র খুব সরু রিং নিয়েছে। আচ্ছা, তাতে যে পরিমাণ চার্জ আছে সেটাও টোটাল প্লেটে চার্জের তুলনায় খুব ছোট, তাহলে এটাকে ডিফারেন্সিয়াল করে দিলাম, মানে ডিফারেন্সিয়েট করে দিলাম উইথ রেসপেক্ট টু কিউ। এটি একটি কি বলা ভুল, মানে ডিফারেন্সিয়াল নিলাম, এইভাবে বললেও ভালো, ডিফারেন্সিয়াল নিলাম। আর অন্যভাবে হলেও ডি কিউ করে দিলেও ডি কিউ বাকিগুলো রইল, আর এই কিউটা রইল না ডি কিউ, তাহলে এবার এই কিউটাকে যদি আমি এদিকে নিয়ে আসি, এভাবেও বলা যেতে পারে। তো যাই হোক, আমি ডি রেসপেক্টে বার করলাম, তাহলে যদি আমি ইনটুইটিভলি বলি তাহলে খুব ক্ষুদ্র চার্জের জন্য খুব ক্ষুদ্র ইলেকট্রিক ফিল্ড, এইভাবে বলা যেতে পারে। এবং এটির অভিমুখ প্লাস জেড অক্ষ বরাবর, এটাও আমরা জানতাম, কারণ আমাদের ওখানে আগের রেজাল্টে আমাদের কে ক্যাপ এসেছিল। এটাকে এই ছোটো রিংটাকে নিয়ে আমার কার্যসিদ্ধি হলো না,
এবার পুরো চাকতিটির জন্য তড়িৎ ক্ষেত্র পেতে গেলে আমাদের r=0 থেকে r=r সীমা ধরে সমাকল করতে হবে, যাতে r=0 মানে r=0 মানে পুরো সেন্টারটা, r=0 মানে এই সেন্টারটা, এখান থেকে r=r যেতে হবে। এরকম ছোট ছোট রিংয়ের কন্ট্রিবিউশনগুলো অ্যাড করতে করতে একই ব্যাপার। এবার যেহেতু চাকতিটি সুষমভাবে আহিত এবং যদি আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা, তাহলে টোটাল চার্জ যদি কিউ হয় আর এরিয়া যদি এ হয়, তাহলে এর সিগমা =q/a। চাকতিটির বেধ dr। এবার এখানে একটা কথা বলতে হবে, এবার আমি যে সরু রিংটাকে যে কেটে নিয়েছি, এর যে থিকনেসটা, কারণ এই থিকনেসটাই তো আস্তে আস্তে কন্ট্রিবিউট করে এরিয়া হবে, তাহলে আমি এই থিকনেসটাকে, এবার এই থিকনেসটা dr আর এর লেন্থটা কত 2πr, তাহলে এবার 2πr ইন্টু dr করলে আমি এর ক্ষেত্রফলটা পেয়ে যাব। এখন আমাকে বলতেই পারে যে এটা তো এইভাবে বার করাটা উচিত না, এটা উচিত কি, যদি আমার এখনও এতে অবধি r থাকে, তাহলে πr প্লাস dr এর হোল স্কোয়ার πr², তাহলে এই বড় সার্কেলটা কেন্দ্র থেকে ক্ষেত্রফল মাইনাস πr², এইটা এটা বলতে পারে করা উচিত। তাহলে এটাকে ভাঙলে কত হয় পাই, এটাকে আমি যদি a প্লাস বি হোল স্কোয়ার করি πr² প্লাস π², পরপরই লিখি 2ar dr, তারপরে কী হবে প্লাস πdr এর স্কোয়ার মাইনাস πr², এটা হবে, এটা মোর সাইন্টিফিক অনেকে বলবে। তাহলে এটা তো কেটে গেল প্রথম কথা, তাহলে আমার এই দুটো রইল। এবার এইটা তো একটা সেকেন্ড অর্ডার টার্ম, সেকেন্ড অর্ডার অর্থাৎ dr তো এমনি খুব ছোট ধরেছি, তাহলে dr² আরও ছোট। আমাদের ক্যালকুলেশন আমরা ফার্স্ট অর্ডার অবধি নিচ্ছি, তার মানে এটা এত ছোট দ্যাট ইট ক্যান বি নেগলেক্টেড। আর খালি সেকেন্ড অর্ডার বলছি কেন, তার কারণ এখানে dr এর স্কোয়ার আমরা ফার্স্ট অর্ডার মানে dr এর পাওয়ার 1 অবধি নিচ্ছি। তো আমাদের এই জন্য এটাকে অনেকে লেখে যে এটা বড় হাতের অর্ডার, দরকার নেই আমাদের, তার মানে এটাকে নেগলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমাদের ভ্যালুটা কত এসে দাঁড়ালো 2πr dr। এটাকেই খুব সোজাভাবে বলা যায় যে এই যে কানাগুনো এরকম হবে, আমরা এইগুলো এত ছোট যে আমরা এই পার্টগুলো নেগলেক্ট করলাম, এভাবে বলা যেতে পারে। তো যাই হোক, তো এটাকে যদি কেটে সোজা করে দিই, তাহলে 2πr হলো পেরিমিটার, এই সার্কামফারেন্স ইন্টু dr থিকনেস। না, আশা করি এই জায়গাগুলো মানে খুব ছোট ছোট জায়গা, এগুলো পরিষ্কার হয়ে যাবে। যাই হোক, তাহলে এবার কিছুই না, তাহলে এরিয়া হলো 2πr dr। এবার কি করতে হবে, এবার ভ্যালুগুলো বসাই, ডি সিগমা বাই এল 4πε0 l²/r² 3/2, আমার যে চার্জটা আছে, এই আমার যে এরিয়াটা আছে 2πr dr। এবার এর উপর যদি আমি ইন্টিগ্রেটটা করতে হয়, তাহলে এইখানে আমি শুধু ইন্টিগ্রেশনটা নিয়েই বলবো, তাহলে আমাকে এখানে একটা সাবস্টিটিউট করতে হবে ডিটি দিয়ে সাবস্টিটিউট করলাম, টি দিয়ে সাবস্টিটিউট করে তার ডিফারেন্সিয়াল নিলাম, লিমিটগুলোকে চেঞ্জ করলাম, যেমন r= যখন 0, তখন এখানে যদি 0 বসাই তাহলে l² আসবে, আর যখন এখানে r বসাবো তাহলে l² + r² আসবে, সেগুলো করলাম, করে নিয়ে তার উপর ইন্টিগ্রেট করে আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে এই ভ্যালুটা পেলাম। হাতে করে করলে হয়ে যাবে, অসুবিধা হবে না, আলোচনা এটার নয়। এবার এখান থেকে যদি আমি এই পি বিন্দুটা অনেক দূরে হয়, তাহলে এলটা অনেক দূরে, তাহলে এলটা আমাদের যে লেন্থটা, তাহলে এইভাবে বলতে পারি। আচ্ছা, এলটা যদি দূরে হয়, তাহলে অনেক দূরে ডিপেন্ডেন্সি কী হবে সেটা দেখা যায়, কিন্তু আমাদের এখানে যেটা ইন্টারেস্ট মূল, সেটা হলো এখান থেকে একটা মানে ভালো উত্তর পাওয়া, কারণ এইটা আমাদের পরে কাজে লাগবে। ওই জায়গাটা একবার বলে দিই, আরটাকে অসীম করে দিচ্ছি, মানে বেসিক্যালি ওই প্লেটটা, যে সার্কুলার ডিস্কটা বা প্লেটটা, ওটা অনেক বড়, ওটা ইনফিনিটি অবধি বিস্তৃত, অ্যাজ ইফ একটা ইনফাইনাইট প্লেটের মতন হয়ে যাচ্ছে।
তখন এল বাই ইনফিনিটি 0 এই পার্টটা থাকবে না, তখন সিগমা বাই 2 এপসিলন নট। এটা একটা অদ্ভুত ব্যাপার যে তখন আর এটা ওই রেডিয়াসের উপরেও ডিপেন্ড করবে না, আর কতটা দূরে দেখছি সেটাও ডিপেন্ড করবে না। এই ভ্যালুটা আমরা আবার আসবো, অন্যভাবে প্রমাণ করব, কিন্তু এখানে মানে খুব ভালো রেজাল্টটা হলো এটাই যে যদি এটা ইনফাইনাইটলি বড় হয়ে যায় তখন আমি কতটা দূরত্বে দেখছি তার উপরেও ডিপেন্ড করবে না, আর কত দূর বিস্তৃত সেটা তো বলেই দিয়েছে অসীম অবধি, তার উপরেও ডিপেন্ড করছে না। এইটা আমাদের খুব মানে খুব ইউজফুল। তো এই দুটোই মনে রাখার চেষ্টা করতে হবে, আর আগেরটা অবশ্যই। অনেক একটাই কথা, অনেক রেজাল্ট, যতগুলো রেজাল্ট পারি যদি মুখস্থ রাখতে পারি তাহলে এমসিকিউর ক্ষেত্রে সময়টা বাঁচবে এবং করা যাবে। কিন্তু আবার এখানে একটা রিকোয়েস্ট যে এই ক্যালকুলেশনগুলো পরীক্ষায় আসবে না, এমসিকিউ পরীক্ষায়, কিন্তু হাতে কষে করলে ভালো। তার কারণ ওই যে যেমন আমাদের ওই আগের প্রুফটাই যেমন এলো যে ওই 30 ডিগ্রি কোণে যেটা একটা বাহিত দণ্ড ছিল, এখন এইগুলোর ক্ষেত্রে যদি আমি পুরো প্রসেসটা না জানি তাহলে আমি রেজাল্টটা বার করতে অসুবিধে হবে, পুরো প্রসেসটা জানলে সুবিধে হবে। এবার এই এক্সপ্রেশনটা দেখা যাক, যেটা আমরা ওই রিংয়ের জন্য যে এক্সপ্রেশনটা পেয়েছিলাম তার যে গ্রাফটা প্লট করলাম, তার অ্যানালিসিস করলাম, সেটাকে একটু গ্রাফিক্যালি দেখে নেওয়া যাক জিনিসটা কীরকম হচ্ছে, তাহলে একটু আলোচনাটা আরও বেটার হবে। আচ্ছা, তো আমরা যে এক্সপ্রেশনটা পেয়েছিলাম ওখানে জেড ছিল, এখানে ওই জেডটাকে এক্স দিয়ে রিপ্রেজেন্ট করেছি আর রেডিয়াসটা এ দিয়ে। সবার প্রথম আমি কার্ভটা এরকম এঁকেছিলাম এইটা। এবার ঘটনা হলো রেডিয়াস যেমন যেমন চেঞ্জ হবে আমার কার্ভটা সেরকম চেঞ্জ। এবার এটাকে আরও ভালো করে বুঝতে গেলে আমি আগে এটাকে 1-এ সেট করি। আচ্ছা, কার্ভটা এরকম আসছে, তারপর আমি একটা কথা বলছি। প্রথম, তাহলে এর ম্যাক্সিমা বা মিনিমা কোথায় হয়? প্রথম কথা, যেখানে ডিওয়াই ডিএক্স বা ডিএফএক্স, সেখানে এফএক্স হিসেবে লিখতে হয় এটা, তাহলে এফএক্স যেখানে 0 হবে, তার মানে কী হবে, যে লাইনটা টানবো সেটা দেখি, তাহলে পার্টিকুলার এই পয়েন্টে আমার কি হচ্ছে, এই পয়েন্টে এই পার্টিকুলার এক্সের এই দুটো ভ্যালুতে, এই ভ্যালুটা আর এই ভ্যালুটাতে আমার যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে ওটা ম্যাক্সিমাম পাচ্ছি, ম্যাক্সিমাম বা মিনিমাম যাই বলি। এবার এটা তো বোঝাই যাচ্ছে, এবার এটাকে ভেরিফাই করে নেওয়া যাক। আমি যেমন যেমন পাল্টাচ্ছি সেরকম এদের ম্যাক্সিমাম মিনিমামগুলো পাল্টাচ্ছে, ডেরিভেটিভটা পাল্টাচ্ছে, অবভিয়াসলি মিলল। আচ্ছা, এবার আমি একটা স্ট্যান্ডার্ডাইজড ভ্যালু ধরছি। আমরা এখান থেকে ক্যালকুলেট করে দেখেছিলাম, আচ্ছা আমি 1-এর জন্য করি, তাহলে আমার যে ম্যাক্সিমাম আর মিনিমামটা আসে সেটা হলো এই দুটো ভ্যালু, এটা ম্যাক্সিমাম আসে আর এটা আমাদের মিনিমাম আসে, তাই পেয়েছি, আমি প্লট করে রাখলাম। তাহলে এই ভ্যালুগুলো কোনগুলো? এইগুলো হলো এইটাই, এটা একটা অন্য কালার দিয়ে দিই এরকম, তাহলে বোঝা যাবে। তার মানে আমার ডেরিভেটিভের জন্য যে ভ্যালু পেয়েছিলাম, ডেরিভেটিভটাকে যদি তুলে দিই তাহলে ডেরিভেটিভের জন্য যে ভ্যালু পেয়েছিলাম এটাও আমি সেই ভ্যালুই পাচ্ছি। সেই ভ্যালুই পাচ্ছি। আবার যদি আমি ডেরিভেটিভটাকে টানি, একই পয়েন্টে কাট করছে, মনে হয় এর কালারটাকে পাল্টে দিলাম, অসুবিধা নেই। তার মানে ডেরিভেটিভ যা আমাদের এইটা হলো a/√2তেই কাট করছে। আচ্ছা, এবার কথা, তাহলে এখান থেকে এটা কানেকশানটা আমরা বুঝলাম। এবার এটা যে এইভাবে পড়বে তার একটা ভ্যালিডিটি। এবার আমরা কি করব, আমাদের যে এক্সপ্রেশনটা ছিল, তাহলে এটা বলেইছি, তাহলে এটা আমাদের x² হিসেবে পড়ছে। তাহলে আমরা তো x² গ্রাফটা যদি ভুলে গিয়ে থাকি তার জন্য ওটাও আরেকবার বলে দিচ্ছি। তাহলে x² গ্রাফ,
তাহলে এক্স স্কোয়ারের গ্রাফ কীরকম এরকমই হয়। এবার আমাদের সাথে যেহেতু নিচে প্যারামিটার আছে ওই জন্যটা জাস্ট দেখানোর যে ডিপেন্ডেন্সিটা কিন্তু লং রেঞ্জে এক্স স্কোয়ারের মতনই যাচ্ছে। এবার এখানে যখন আমি এক্স স্কোয়ার করছি এটা তো পজিটিভই আসছে, কিন্তু আমার যে মেন কার্ভ সেটা নেগেটিভ দিকে আসছে। কেন? কারণ ওখানে একটা মাইনাস এক্স কন্ট্রিবিউট কিন্তু করছে এখানে, সাইনটা যার জন্য রিফ্লেক্টেড হয়ে যাচ্ছে। যাক, একটা আইডিয়া মোটামুটি পাওয়া গেল আর কি।